আমরা শুরু করি আজকের নতুন চ্যাপ্টার কন্ট্রোলিং। ছোট একটা চ্যাপ্টার, শেষ হয়ে যাবে আশা করা যায়। বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। কন্ট্রোলিং আমরা শুরু করে দিলাম। ফার্স্ট দেখো, contour, কথা বলে না ভাই। Contour is an imaginary line on the ground joining এই পিছনে মাঝখানের কথা বলতেছো কেন? Contour is an imaginary line on the ground joining all points of the same elevation with the reference on a fixed datum. আমি এর আগে ইন্ট্রোডাকশন বলছিলাম কন্ট্রোল হচ্ছে যে আমরা ম্যাপের কথা বলছিলাম, ম্যাপ প্ল্যান ড্র করার একটা প্রসিডিউর। যে লাইনগুলো জয়েনিং হবে সেটা হচ্ছে কন্ট্রোল, আর লাইন জয়েনিং করার যে প্রসিডিউর সেটা হচ্ছে কন্ট্রোলিং। সেই কথা লেখা আছে যে কন্ট্রোল ইজ অ্যান ইমাজিনারি লাইন অন দ্য গ্রাউন্ড জয়েনিং অল পয়েন্টস অফ দ্য সেম এলিভেশন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। লাইন যে জয়েন করব, বিভিন্ন পয়েন্টগুলো যোগ করব, এটা সব সেম এলিভেশনের হবে। তার মানে এটার আরএল যদি 101 হয় তাহলে এই পয়েন্টের আরএলও 101 হবে। ওই লাইনের উপর যতগুলো পয়েন্ট আমি চিন্তা করব সব হচ্ছে 101 এর আরএল এর লাইন পয়েন্ট হবে সবগুলো। সেম এলিভেশনের পয়েন্টগুলো যোগ করলে আমি কন্ট্রোল পাবো। দি প্রসেস বাই হুইচ এ কন্ট্রোল ম্যাপ ইজ প্রিপেয়ার্ড ইজ নোন অ্যাজ কন্ট্রোলিং। একটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে যে ম্যাপ showing the altitudes মানে উঁচু নিচু of all these points is called contour map or topographic map। যেটা আমরা বলছিলাম প্রথম দিকে পড়ছি প্ল্যানার ম্যাপ কি, এই ড্র করলাম, ড্র করার যে ফাইনাল প্রোডাক্ট সেটা হচ্ছে কন্ট্রোর ম্যাপ অথবা টপোগ্রাফিক ম্যাপ। কন্ট্রোর ইন্টারভেল, কন্ট্রোর ইন্টারভেল হচ্ছে দি ভার্টিক্যাল ডিস্টেন্স। একটা ফিগার দেখি, দেখো একটা পুকুরের যদি কন্ট্রোল লাইন ড্র করি তাহলে এটা হচ্ছে পুকুর আর এইটুকু হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট আর ম্যাপে রিপ্রেজেন্ট। তো কন্ট্রোর ইন্টারভেল সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন টু কন্ট্রোল। এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে একটা ইন্টারভেল, তারপরে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত একটা ইন্টারভেল। যে ভার্টিক্যাল ডিস্টেন্স আমি যাব সেটা হচ্ছে একটা করে হচ্ছে কন্ট্রোর ইন্টারভেল। দুটো কনজিকিউটিভ কন্ট্রোরের মধ্যে যে ডিসটেন্স এটা হচ্ছে কন্ট্রোর ইন্টারভেল। যারা পরে আসলো তারা লাস্টে এক বেঞ্চে বসবে সবাই, যাতে আলাদা থাকে। কে কে পরে আসলো যেন তোমরা? আর কে আরেকজন আসলো যে তুমি আর তুমি তিনজন, আর একজন আসছে যে তোমার সাথে আসে নাই কেউ? তাহলে কন্ট্রোল ইন্টারভেল কি? দুইটা কনজিকিউটিভ কন্ট্রোল লাইনের মধ্যে যে ভার্টিক্যাল ডিসটেন্স সেটা হচ্ছে কন্ট্রোল ইন্টারভেল। এখন দি কন্ট্রোল ইন্টারভেল ইজ কিপ কনস্ট্যান্ট ফর এ প্ল্যানার ম্যাপ। যখন আমি একটা ম্যাপ ড্র করব তখন এই কন্ট্রোল ইন্টারভেলটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, একটা ম্যাপের জন্য কনস্ট্যান্ট ভ্যালু। যদি আমি ইন্টারভেল 1 ফিট নিই তাহলে এটাও 1 ফিট হবে, এখান থেকে এটাও 1 ফিট হবে, এইভাবে 1 ফিট করে যাবো। ভার্টিক্যাল কন্ট্রোল ইন্টারভেলটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে একটা পার্টিকুলার ম্যাপের জন্য। এখন কন্ট্রোল ইন্টারভেল যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে নেচার অফ দ্য গ্রাউন্ড। নেচার অফ দ্য গ্রাউন্ড যদি স্টিপ স্লোপ হয় সেক্ষেত্রে কন্ট্রোল ইন্টারভেল এক ধরনের নিব, যদি জেন্টাল স্লোপ হয় সেক্ষেত্রে এক ধরনের নিব। দেখো কন্ট্রোল ইন্টারভেলস ফর ফ্ল্যাট কান্ট্রি আর জেনারেলি স্মল, মানে যদি লেভেল গ্রাউন্ড হয় সেক্ষেত্রে কন্ট্রোল ইন্টারভেল কম নিলে চলবে। 0.5 মিটার, 0.25, 0.5, 0.75 এরকম। ধরো আমরা ফিল্ডের কথা চিন্তা করি, আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি যে আমাদের কুয়েট ফিল্ড এর কন্ট্রোল লাইন ড্র করবো। দেখো মোরাললেস একেবারে সারফেস প্যারালাল সব কিছু, সেক্ষেত্রে ভার্টিক্যাল ডিস্টেন্স তো এটা হচ্ছে ফিল্ড এর কন্ট্রোল ম্যাপ ড্র করবো। নিয়ম হচ্ছে এই একটা ফিক্সড পয়েন্টের সাহায্যে বিভিন্ন আরএল ক্যালকুলেট করা। এখন এইগুলা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স কন্ট্রোল ইন্টারভেল।
ভার্টিক্যাল ডিসটেন্স। দেখো এইখান থেকে এর এলিভেশনের মধ্যে ডিফারেন্স খুবই কম হবে, কারণ কি সারফেস প্যারালাল। এখন যদি কোনো হিলি গ্রাউন্ড হয়, ধরো এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এর সাথে কন্ট্রোল লাইন ড্র করতেছো তুমি, এইখানে একটা স্টার ধরলাম। দেখো অনেক বড় ভার্টিক্যাল ডিসটেন্স অতিক্রম করতে হবে উইথ রেসপেক্ট টু ফিল্ড। তাহলে যেইখানে যে ধরনের স্লোপ, এই ক্ষেত্রে যেহেতু টোটাল দেখা যাচ্ছে হাইট ডিফারেন্স 1 ফিট হবে, এরকম হাইট ডিফারেন্স 1 ফিটও হয়তো হবে না, তাই না? সেই ক্ষেত্রে কন্ট্রোল লাইন ম্যাপটা কোনো একটা লাইন যদি লিনিয়ার লাইন হতে তাহলে 2টা পয়েন্ট দরকার। এখন যদি কার্ভ শেপ লাইন হতে হয় তাহলে মিনিমাম 3টা। এখন যদি 1 ফিট হয় তাহলে মিনিমাম 1 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কন্ট্রোল ইন্টারভ্যাল 0.33 ফিট হবে, খুবই কম। কিন্তু এইখানে টোটাল হাইট দেখা যাচ্ছে 20 ফিট, সেক্ষেত্রে 3টা নিতে হলে তো 10 ফিট 6.67 ফিট 7 ফিট করে হবে, এত তো বড় ডিস্টেন্স, সেক্ষেত্রে আরও কমায় নিতে হবে। মানে যদি স্লোপটা স্টিপ হয় সেক্ষেত্রে কন্ট্রোল ইন্টারভ্যালটা ভ্যালুটা বাড়বে। সেটা দেখো, যদি বড় স্টিপ স্লোপ হয় সেক্ষেত্রে 5, 10, 15 মিটার পর্যন্ত ইন্টারভ্যাল হতে পারে। এটার উপরে একটা কন্ট্রোল ইন্টারভ্যালের ভ্যালুটা। আর একটা হচ্ছে স্কেল অফ দ্য ম্যাপ। স্কেল অফ দ্য ম্যাপ, আমি যে স্কেলে ম্যাপটা ড্র করব, প্রথমে ফিল্ড বুকে নোট করা, এই আরএলের ভ্যালুগুলো নোট করার পরে ম্যাপ ড্র করা। এখন যে স্কেলে ম্যাপ করব কন্ট্রোল ইন্টারভ্যালটা তার ইনভার্সলি প্রপোর্শনাল হবে। যদি ম্যাপের স্কেল ছোট হয় তাহলে কন্ট্রোল ইন্টারভ্যাল বড় হবে, আর যদি ম্যাপের স্কেল বড় হয় তাহলে কন্ট্রোল ইন্টারভ্যাল ছোট হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। দি পারপাস অফ দ্য সার্ভে, তারপর কোন পারপাসের উপরে আমি সার্ভেটা করতেছি তার উপরে ডিপেন্ড করবে। কন্ট্রোল ইন্টারভ্যাল নিয়ে কিন্তু যে ফ্যাক্টরগুলো বলতেছি সব হচ্ছে কন্ট্রোল ইন্টারভ্যালের সাথে রিলেভেন্ট। তার মানে ভার্টিক্যাল কত ডিস্টেন্স যাব তার সাথে রিলেভেন্ট। একটা হচ্ছে টাইম, কোন টাইমে নিচ্ছি। কন্ট্রোল ইন্টারভ্যাল ইজ কিপ লার্জ হোয়েন টাইম ইজ লেস, মানে তোমাকে যদি সার্ভে টাইম খুবই কম দেওয়া হয়, কন্ট্রোল ইন্টারভ্যালের ভ্যালু যত বাড়াবা তত তোমাকে ডেটা কম নিতে হবে। এইখানে যদি আমি বলি 1 ফিট করে তাহলে এরকম এইভাবে যাবে, আর যদি তুমি 5 ফিট ধরে নাও তাহলে 2-3টা ডেটা নিয়ে হয়ে যাবে। তাহলে টাইমের উপরও ডিপেন্ড করবে যে তুমি কত সময় পাচ্ছ। তারপর হচ্ছে ফান্ড, অ্যাভেলেবেল ফান্ড যদি কম হয় তাহলে ইন্টারভ্যাল বাড়াই দিলে খরচ কম হবে, আর ফান্ড যদি বেশি থাকে তাহলে ইন্টারভ্যাল আরও ছোটো করে বেশি ডাটা নিলাম। তবে হ্যাঁ, যত অ্যাকুরেসি দিয়ে যত বাড়াইতে হবে তাকে ডেটা বেশি দিতে হবে। কোনো একটা কার্ভ যদি স্মুথ ড্র করতে চাও তাহলে যত বেশি পয়েন্ট পাবা তত বেশি জয়েন্টিং লাইন জয়েন দেওয়া এবং তার অ্যাকুরেসি বাড়বে। এরপর দেখো হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট হচ্ছে, এখানে চলে আসি, এই যে কন্ট্রোল লাইন ড্র করলাম একটা আর একটার মধ্যে বর্তমান যে ডিস্টেন্স, সেটা হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। এই পাশের ফিগারটা দেখো, একটা হচ্ছে পয়েন্টের কন্ট্রোল লাইন নিচে ড্র করা আছে আর হিলের কন্ট্রোল লাইন উপরে ড্র করা আছে। দেখো ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা 10, 20, 30, 40 এইভাবে আরএলগুলো গেছে। তার মানে কি ভার্টিক্যাল ইন্টারভ্যাল যেটা বা কন্ট্রোল ইন্টারভ্যাল সেটাই কনস্ট্যান্ট। এখানে ডিফারেন্স কত? 10 করে। আর এইখানে চলে আসে, এইখানে আবার হরাইজন্টাল ইকুইভ্যালেন্টও কনস্ট্যান্ট আছে। কিন্তু এইখানে দেখো যে 83, 90, তারপরে 95, দেখো ডিফারেন্সগুলো ইকুয়াল না। প্রথমটা 4, তারপরেটা 5, তারপরেটাও 5। তার মানে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট সবসময় কনস্ট্যান্ট হবে না। এটা তুমি যেভাবে কার্ভ ড্র করবে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু ভার্টিক্যাল ইন্টারভ্যাল বা কন্ট্রোল ইন্টারভ্যাল কনস্ট্যান্ট ভ্যালু হবে একটা কার্ভের জন্য। তারপরে অবজেক্ট অফ প্রিপেয়ারিং কন্ট্রোল ম্যাপ, এটা বিভিন্ন পারপাসের উপরে ডিপেন্ড করে বিভিন্ন ধরনের কন্ট্রোল ম্যাপ হতে পারে। তবে আমরা এরপরে এর ইউজগুলো দেখি। দি নেচার অফ দ্য গ্রাউন্ড সার্ফেস অফ এ কান্ট্রি ক্যান বি আন্ডারস্টুড বাই স্টাডিং এ কন্ট্রোল ম্যাপ। তুমি যদি সারফেস এরিয়ার নেচার জানতে চাও, যে কার্ভ শেপ নাকি স্টিপ শেপ, সেটা জানতে চাইলে আমাকে কন্ট্রোল ম্যাপ ড্র করতে হবে। আমরা এর আগে পড়ছিলাম লেবেলিং হচ্ছে একটা প্রসিডিউর যার সাহায্যে আমি কোনো একটা পয়েন্টের আরএল ক্যালকুলেট করবো। এই আরএলগুলো ক্যালকুলেট করার পরে যে প্রোডাক্ট হিসেবে আমি একটা পাবো হচ্ছে কন্ট্রোল ম্যাপ। তোমার হাতে যদি ম্যাপ থাকে তাহলে তুমি সেই ম্যাপ দেখে বলতে পারবা
যে কোন পজিশনের সার্ফেসের নেচার কীরকম, আমি এক্সপ্লেন করবো একটু পরে। তারপর দেখো সুইটেবল সাইট অর ইকোনমিক্যাল অ্যালাইনমেন্ট ক্যান বি সিলেক্টেড ফর এন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। কোনো একটা প্রজেক্ট যদি সিলেক্ট করতে যায় তাহলে মিনিমাম 3টা অল্টারনেটিভ থাকতে হবে। যে কোনো প্রজেক্ট, বিল্ডিং প্রজেক্ট হোক, যে কোনো ধরনের প্রজেক্ট হোক, কনস্ট্রাকশন যে কোনো প্রজেক্ট করতে গেলে মিনিমাম 3টা করতে হবে। আর কন্ট্রোল ম্যাপটা আরও একটু ইম্পর্টেন্ট, ধরো তুমি যদি সার্ফেসের নেচার জানতে পারো, সার্ফেসের নেচার ধরো এরকম সার্ফেস লেভেল থেকে 5 ফিট নিচে ধরো ফাউন্ডেশনের ডেপথ হবে 5 ফিট। তাহলে এই সার্ফেসের নেচার থেকে যদি তুমি কন্ট্রোল ম্যাপ ড্র করা থাকে তাহলে 5 ফিট সাথে এই অংশটুকু আর্ট কাটিং ফিলিং বলে এটাকে, লেভেল করার জন্য এই অংশটুকু আর্ট ক্যালকুলেশন, এটা শুধুমাত্র তুমি কন্ট্রোল ম্যাপ ড্র করলে একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনই করতে পারবা, আদারওয়াইজ পারবা না। এই অংশটুকু কাজে দিবে। এখন দেখা যাচ্ছে যে 3টা অল্টারনেটিভ সাইড আছে, আমি যে কথা বলতে চাচ্ছিলাম 3টা অল্টারনেটিভ সাইড আছে, 1 2 3 অপশন 1 2 3। এখন 3টা অল্টারনেটিভ ক্যালকুলেশন, সার্ভে ম্যাপ এবং কন্ট্রোল ম্যাপ তোমার হাতে, তুমি আর্ট ক্যালকুলেশন করে দেখতেছো কোনটায় খরচ বেশি, তুমি সেটাকে সাজেস্ট করে দিবা। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল। দি ক্যাপাসিটি অফ রিজার্ভার, এটা আমাদের সাথে তেমন কাজে দেবে না, যে রিজার্ভারের ক্যাপাসিটি কীভাবে ক্যালকুলেট করা যায়, যদি কোনো পন্ড হয় বা রিভার হয় তাহলে তার ক্যাপাসিটি কীরকম সেটাও ক্যালকুলেট করা যাবে। ফ্রম দ্য কন্ট্রোল ম্যাপ the intensity between 2 points can be determined, দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করা যাবে। a section of ground can be drawn in any direction from the contour map, যদি আমি কন্ট্রোল ম্যাপ ড্র করতে পারি তাহলে যে কোনো সেকশনে, দেখো এই তোমার হাতে প্রোডাক্ট হিসেবে এটা থাকবে, তুমি যে কোনো একদিক থেকে কেটে এইভাবে কাটতে পারো, এইভাবে কাটতে পারো, যে কোনো সেকশন কেটে তার মানে এই ম্যাপ থেকে এই সেকশনটা ড্র করতে পারবা, আমি দেখাবো একটু পরে আর কি। তারপর কোয়ান্টিটিস অফ আর্থ ওয়ার্ক ক্যান বি অ্যাপ্রক্সিমেটলি কম্পিউটেড, যেটা আমি বললাম আর্থ কাটিং হতে পারে, ফিলিং হতে পারে, এগুলো আমি কন্ট্রোল ম্যাপ থেকে ক্যালকুলেট করতে পারবো। সুইটেবল স্ট্র্যাটেজিক পজিশন ফর মিলিটারি পারপাসেস, কন্ট্রোল ম্যাপ হাতে থাকলে তোমার মিলিটারি পারপাসে যখন যুদ্ধ শুরু হবে তখন কোথায় পজিশন নিতে হবে সেটাও জানা যাবে। এখন কন্ট্রোল ম্যাপ আমি মনে করতেছি একটা ছোট সার্ফেস এরকম না, টোটাল দেশেরও হতে পারে। এখন দেখো এটা কিভাবে আসলে ড্র করতেছি, আচ্ছা ধরো এইভাবে এক্স আর ওয়াই অ্যাক্সিসের এবার যদি লিনিয়ার গ্রাফ করতে পারবা কেউ, ধারণা আছে, করতে তো অলরেডি মনে হয় ফিজিক্স ওইগুলোতে, ধরো 10 20 30 এভাবে আছে, এর 5টা ডিফারেন্সগুলো 10 10। এখন আমি ডেটা দিয়ে দিলাম ধরো 50 এবং এদিকেও যাবে 15, তারপরে 5 তারপরে 10, এরকম বিভিন্ন পয়েন্ট আছে। এখন যদি লিনিয়ার কানেকশন বলে তাহলে অবশ্যই 0 থেকে শুরু হবে, এরকম না, স্টার্টিং পয়েন্ট 0 থেকে এভাবে তুমি কানেকশন দিয়ে দিলে, তার মানে আমি বুঝতেছি যে কোনো একটা গ্রাউন্ড এইখান থেকে শুরু হয়েছে, তারপরে স্টিপ, তারপরে মোরলেস সিমিলার, এই প্রসিডিউরে কন্ট্রোল ম্যাপ ড্র করা। এখন আমরা প্র্যাকটিক্যাল মিলায় এটা হচ্ছে একটা পয়েন্ট, তার কন্ট্রোল ম্যাপ আমি ড্র করতেছি। ফার্স্ট আসতে হবে যদি কোনো হলো শেপ হয় মানে তার ডেপথ থাকে তাহলে তার বটম পোর্শন থেকে শুরু করতে হবে, ঠিক আছে। ধরো একটা ফিক্সড বেঞ্চমার্ক আছে, ফিক্সড বেঞ্চমার্ক, তার সাথে আমি এটা আরএল ক্যালকুলেট করলাম, এর আরএলটা কম হবে, এর আরএল বেশি হবে না, এর আরএল বেশি হবে, যেটা উপরের দিকে তার আরএল বেশি হবে না। আচ্ছা এটা হচ্ছে ৮৬, আমি ৮৬টাকে একটা পয়েন্ট নোট করে রাখলাম, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে পয়েন্টগুলো ডিফাইন করা, বটম পয়েন্ট। এখন এটা যদি এরকম হয় ৮৬ এরকম, এখানে দেখা যাচ্ছে শেপটাও একটা কার্ভ শেপ, একটা পিক পাওয়া যাচ্ছে, যদি পিক না পাওয়া যায়
তাহলে দুটো পয়েন্ট আর কি হবে, বুঝতে পারছো? আমি প্রথমে কি বলতেছি যে বটম পয়েন্টে আরএল ক্যালকুলেট করব, আরএল কথা হলো 86, এখানে পিক যদি এরকম হয় যে এটা বটম পয়েন্ট এরকম কোনো পিক নাই, তাহলে এইখানেও 86 এখানেও 86, তাই তো? তাহলে এই যে এইখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এরকম পিক, কারণ এটা এখান দিয়ে একটা লাইন টানো, এখান দিয়ে একটা লাইন, বুঝতে পারছো? এবার দেখো একটু দূরে দূরে ইন্টারভেল অনুযায়ী এই পয়েন্ট থেকে আমি চলে গেলাম ইন্টারভেল, ধরো যতটুকু আছে এখানে ইন্টারভেলের ভ্যালুটা লেখা নেই, ধরো একটা কনস্ট্যান্ট ভ্যালু 2 ফিট বা 5 ফিট যাই হোক, 5 ফিট আমি গেলাম, তারপরে দুইটা পয়েন্টে দুইটা কনজিকিউটিভ সাইডে দুইটা পয়েন্ট আমি আরএল দিলাম, আরএল এর ভ্যালু ইকুয়ালি আসে, এখানে আসছে 90, তারপরে আবার ইন্টারভেল উঠে গেলাম, তারপরে আবার আরএল দিলাম দুইটা পয়েন্ট। এখন এই যে দুই সাইডে দুটো পয়েন্ট পাচ্ছি, এই দুটোকে কানেকশন দেওয়া। এখন কানেকশন দেওয়ার প্রসিডিউর বেশ কয়েকটা মেথড আছে, আমরা শেষে মেথডগুলো দেখাবো। জেনারেল একেবারে থিমগুলো বোঝা গেছে। এবার প্রত্যেকটা আবার উঠে গেলাম, তারপরে দুটো পয়েন্ট দিলাম, কানেকশন জয়েন দিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। বেশ তিনটা মেথড আছে, আমরা একটা মেথড দেখাচ্ছি। তারপরে আবার এখানে গেলাম, তাহলে পয়েন্টের যে কন্ট্রোল লাইন সেটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে প্রোডাক্ট। এইখান থেকে যদি তোমার হাতে কেউ এটা দিয়ে দেয়, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা কিসের কন্ট্রোল ম্যাপ। যদি তোমাকে এটা দিয়ে দেয়, তুমি এটা আঁকতে পারবা? পারবে না? পারবা বা বুঝতে পারতেছো যে কোনটার এলিভেশন কিরকম? এটা 86, এটা 90, তার মানে কি এই যে সারফেসটা, এটা একটা ক্রস সেকশন, বন্ডের ক্রস সেকশন। বন্ডটা তো এরকম, মানে কিভাবে বোঝায় 3D তে কিরকম টোটাল একটা সারফেস এরিয়া জুড়ে আছে না, তার মানে বটম সারফেস থেকে আরেকটা সারফেস 4 ফিট উপরে আছে, তারপরটা আছে 5 ফিট উপরে। একটা করে সেকশন, ধরো তুমি একটা সার্কুলার পয়েন্ট চিন্তা করো, একটা করে সেকশন, এরকম সেকশন। বুঝতে পারতেছো এই ম্যাপটা দ্বারা যে একটা সারফেস থেকে আরেকটা সারফেস কতটুকু উঁচু বা নিচু? পরীক্ষায় আসলে তখন বুঝবা, ঠিক আছে? অনেক সময় আমরা ভ্যালু দিয়ে দেবো, সেইখান থেকে হয়তো এইখানকার ইন্টারভ্যালে ভ্যালুগুলো দেওয়া থাকবে, প্রত্যেকটার আরএল দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্রোল ম্যাপ ড্র করতে হবে। এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। আবার শুধু আসতে পারে যে পয়েন্টের একটা টিপিক্যাল কন্ট্রোল ম্যাপ ড্র করো, সেই ক্ষেত্রে এইটা এবং এটা ডিরেক্টলি ড্র করতে হবে এবং ভ্যালুগুলো তোমার নিজের মতো ইচ্ছা মতো বসাই দেবে। এরপর দেখো রিলের কন্ট্রোল ম্যাপ ড্র করা, একেবারে সিমিলার প্রসিডিউর। প্রত্যেকটা ইন্টারভ্যাল যাচ্ছি, এই ক্ষেত্রে দেখো পিকের কোনো ভ্যালু নাই, পিক পয়েন্ট এইখানে একটা আরএল আমি নিতে পারতাম, যেটা ধরো 50 হবে, এখানে 40 আছে, তার মানে কি প্রথমে বন্ডের ক্ষেত্রে হচ্ছে বটম থেকে, আর এই ছেলে মাঝখানে তোমরা দুজন আমার ক্লাস করতে না ভালো লাগলে রোল করে চলে যাবে। তুমি বেশি দোষ করছো। দেখো রিলের ক্ষেত্রে কি করবো, সেটা হচ্ছে বটম থেকে শুরু করবো। স্টার্টিং পয়েন্ট হবে এখান থেকে, এই দুটো আরএল ক্যালকুলেট করলাম, তারপরে ইন্টারভেল যাবো, দুটো করে পয়েন্ট হবে এবং সেই দুটো পয়েন্টে কানেকশন দিয়ে হবে। এখন এইখানেও একটা আরএল নিয়ে এখানে একটা পয়েন্ট দিতে পারবো। এখান থেকে বোঝা যাচ্ছে দেখো এই 10, তার মানে আরএল এর ভ্যালু খুবই নিচের দিকে, তারপরে তার থেকে আরো 10 ফিট উপরে এই লেয়ারটা, তার থেকে আরো 10 ফিট, এটা আরো উপরে 40, আর পিক পয়েন্ট আরো উপরে 50।
ক্যারেক্টারিস্টিক্স কি, টু কন্ট্রোল লাইন্স অফ ডিফারেন্ট এলিভেশন ডু নট ক্রস ইচ আদার। এটা হচ্ছে ধরো একটা কন্ট্রোল লাইন, একটা কন্ট্রোল লাইন। এই কন্ট্রোল লাইনটার মিনিং কি? মিনিং হচ্ছে সেম এলিভেশনের সবগুলো পয়েন্টে জয়েনিং। এখন যদি ক্রস করে যায় তাহলে ধরো এটা হচ্ছে 20, এটা 30, এই পয়েন্টটা মিনিং কি হচ্ছে? একই পয়েন্টে দুইটা আরএল হতে পারে, একই সার্ভিস এরিয়াতে হতে পারে না। এই জন্য দুটা কন্ট্রোল লাইন কখনোই ক্রস করবে না। তবে স্পেশাল কেস এই ক্ষেত্রে ক্রস করবে। দেখো ওভারহ্যাঙ্গিং ক্লিফ, যদি ঝর্ণা টাইপের কোনো কিছু হয় এবং তার শেপ এরকম হয়, দেখো কন্ট্রোল লাইন একটা আরেকটাকে ক্রস করছে, ভার্টিক্যাল ইন্টারভেন নিলে শুধুমাত্র স্পেশাল কেস এই ক্ষেত্রে একটা আরেকটাকে ক্রস করবে। কারণ এই যে সারফেস এরিয়া এটা হয় রেগুলার শেপে থাকবে, এটা একবার উপরের দিকে চলে গিয়ে আবার এইদিকে চলে গেছে, এই কারণে দেখো একটা আরেকটাকে ক্রস করছে। 500 এবং 400 লাইন পরস্পর অ্যাকচুয়ালি ক্রস করে না, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করলে ক্রস করে না, এটা ডিফারেন্স তো বোঝাচ্ছে। কিন্তু দুইটা পয়েন্ট যখন আমি গ্রাফিক তোমার হাতে যখন আমি এই প্রোডাক্টটা দিয়ে দেবো, তোমার কাছে বুঝতে অসুবিধা হবে যে ক্রস করা মানে কি। এই দুইটা, এটা 400 নাকি 500, এলিভেশনগুলো ডিফারেন্স মনে হবে। শুধুমাত্র মনে রাখবো যে স্পেশাল কেস ওভারহ্যাঙ্গিং ক্লিপ যদি থাকে সেই ক্ষেত্রে দুটা কন্ট্রোল লাইন একটা আরেকটাকে ক্রস করবে। তারপর কন্ট্রোল নেভার স্প্লিট অর রান অন দ্য এক্সেপ্ট অন, এটা যে কথা বলা ছিল যে এক্সেপশনাল কেস হচ্ছে শুধু ওভারহ্যাঙ্গিং ক্লিপ। এটা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স। অল পয়েন্ট অন এ কন্ট্রোল লাইন হ্যাভ দ্য সেম এলিভেশন। কন্ট্রোল লাইন রান ক্লোজ টুগেদার নিয়ার দ্য টপ অফ এ হিল হুইচ রিপ্রেজেন্ট ভেরি স্টিপ গ্রাউন্ড and wide apart at the foot of a hill indicating flat ground. হিলের উপরে যখন যাব, আগের ফিগারে দেখো, তখন কি হবে, কন্ট্রোল লাইনটা ক্লোজ হয়ে যাবে, আর নিচের দিকে যত আসবো কন্ট্রোল লাইন ওয়াইড হয়ে যাবে। আর পন্ডের ক্ষেত্রে উল্টা, পন্ডের নিচের দিকে যত যাব তত ক্লোজ হবে, আর উপর দিকে গেলে ফ্ল্যাট। মানে শেপটা কিরকম বোঝাচ্ছে, এরকম 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 যদি হয়, এরকম হইলে সবগুলা পয়েন্টের ভিতরে হবে, ধরো সবগুলা পয়েন্টের আরএল ক্যালকুলেট করলাম। এখন তোমার ইন্টারভেলের মধ্যে যেটা আসবে সেই দুটো পয়েন্ট আরএল নিলাম। যদি এইখানে এসে যায় তাহলে এখানে আরেকটা নিতে হবে। এই এলিভেশনটা এর কাছাকাছি হবে না, তাহলে অবশ্যই ক্রস করার কথা না। তুমি বুঝতে পারতেছো কিনা? উপরে গিয়ে ডেটা নেওয়ার সমস্যা নেই, কিন্তু এর এলিভেশন তো নিচের দিকে, তাহলে ক্রস করবে না। দেখা যাচ্ছে এইখানে আমি শুরু করলাম, এইভাবে যাচ্ছ, চোখের উপরে যাচ্ছে, এটা হবে কোনো একটা মাঝখানে। কারণ এই সারফেস এরিয়াটা উপরের দিকে, উপরে গিয়ে ডেটা নিলেও এটা এর মাঝামাঝি কোনো জায়গা আছে, ধরো এটা এইভাবে, আর এর দিকগুলো আসবে ভিতরের দিকে, কারণ সারফেস এরিয়া নিচে। বুঝতে পারছো? আচ্ছা, যে কথা বলছিলাম সেটা হচ্ছে হিলের উপরের দিকে, নিচের দিকে গেলে কন্ট্রোল লাইনগুলা ওয়াইড হবে, আর উপর দিকে গেলে কন্ট্রোল লাইন ক্লোজ হবে। ইনভার্স হবে পন্ডের ক্ষেত্রে। If the control lines are uniformly spaced, it indicates a uniform slope. যদি কখনো হরাইজন্টাল ইকুইভ্যালেন্টে ইকুয়াল হয় তাহলে বুঝতে হবে জেন্টাল স্লোপ, মানে স্লোপটা খুবই কম, যেটা আমরা একটা ফিগারে দেখলাম। এই জেন্টাল মানে দেখো হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, কারণ হচ্ছে স্লোপের যে ডিফারেন্স মোরালেস ইকুয়াল, কার্ভ শেপ না। এই স্লোপটা যদি এরকম এরকম হইতো তাহলে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট ভ্যালু হবে না। তার মানে বুঝতেছি যে জেন্টাল স্লোপ, স্লোপের যে ইনগ্রেডিয়েন্ট বৃদ্ধি হার সেটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে। তারপর দেখো কন্ট্রোল ক্রস রিচ অফ ভ্যালু লাইন অ্যাট এ রাইট অ্যাঙ্গেল। যখন আমি কন্ট্রোল লাইন ড্র করব তখন ক্রসিং, যদি কোনো ক্রস সেকশনে যে কোনো একটা দিকে এদিকে নিয়ে তাহলে রাইট অ্যাঙ্গেলে ক্রস করবে। এর আগের ফিগারগুলো দেখো, তুমি যদি এই বরাবর লাইনটা নাও তাহলে দেখো সবগুলো
ক্রস করতেছে, এটা হিল অথবা পয়েন্টের ক্ষেত্রে হবে। Each contour line must be a continuous one until it either goes off the map or closes itself. প্রত্যেকটা কন্ট্রোল লাইন চলতেই থাকবে যদি ম্যাপ শেষ না হয়ে যায় অথবা তোমার এলিভেশন শেষ না হয়ে যায়। A series of closed contour on the map indicates a depression or a hill according to the lower or higher values inside them. যদি ক্লোজড হয় তাহলে বুঝতে হবে হয় ডিপ্রেশন অথবা ধরো এরকম যদি হয় কন্ট্রোল ম্যাপ শুরু হলে এখান দিয়ে এরকম, এটা দিয়ে মানে আমি বোর্ডের পারপেন্ডিকুলার চিন্তা করো, বোর্ডের পারপেন্ডিকুলার যদি এরকম হয় তাহলে আপ না ডাউন এটা বোঝা কঠিন। আমরা শেষের দিকে একটা এক্সাম্পল দেখাবো এরকম। আর যদি ক্লোজ হয় তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে সারফেসটা উপরের দিকে না নিচের দিকে, তাহলে মানে ইজিলি ডিফারেন্সটা বোঝা যাবে। দেখো এখানে দেখো 5-10, তার মানে এর থেকে এই সারফেসটা 5 ইউনিট উপরে, এর থেকে এটাও 5 ইউনিট, এটাও 5 ইউনিট, এভাবে গেছে, ঠিক আছে যদি ক্লোজড হয়। কিন্তু যদি ওপেন হয় একটা আরেকটা শেষ না হয় তাহলে এটা বোঝা কঠিন। কন্ট্রোল ক্রসে watershed or ridge at right angle forming a curve of U shape. এখানে যখন রাইট অ্যাঙ্গেলে ক্রস করতেছে তখন প্রত্যেকটা ইউ শেপ, এই সাইডে ইউ শেপ, এখানেও ইউ শেপ। Contour cross a valley line at right angles forming a curve of V shape. ভি শেপ হবে হচ্ছে যখন ভ্যালি হবে, ভ্যালি মানে যদি পুকুর টাইপের কোনো কিছু হয় তাহলে এটা ভি শেপ। এখন রাউন্ড ভি শেপ না, ইউ শেপের মতোই, তারপরে ইউ শেপের মতো অনেক ভি শেপ আর কি, রাউন্ড ভি শেপ না। এখন আমরা দেখবো আর কি কীভাবে ড্র করা যায়। মেথডস অফ কন্ট্রোলিং, একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রোলিং আর সেকেন্ড হচ্ছে ইনডিরেক্ট কন্ট্রোলিং। ইনডিরেক্ট কন্ট্রোলিং এর মধ্যে তিনটা প্রসিডিউর, একটা হচ্ছে স্কোয়ার আর গ্রিড মেথড, রেডিয়াল, ড্যাকোমেট্রিক মেথড, ক্রস সেকশন মেথড। এইগুলো থেকে একটা করে প্রবলেম আসবে, আমরা মেথডগুলো ভালো করে শিখব। ডিরেক্ট কন্ট্রোলিং মেথড, ডিরেক্ট কন্ট্রোলিং মেথড ধরো কন্ট্রোলিং মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট। ইনডিরেক্টের মধ্যে আবার তিনটা আছে, স্কোয়ার আর গ্রিড মেথড, রেডিয়াল আর ড্যাকোমেট্রিক মেথড, ক্রস সেকশন মেথড। আমরা প্রথমে ডিরেক্ট মেথডে কথা বলি। ধরো এর একটা সারফেস এরিয়া, এর কন্ট্রোল ম্যাপ ড্র করতে হবে। তাহলে যে কোনো একটা পয়েন্টকে আমি বেঞ্চমার্ক করব। প্রসিডিউর হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে বেঞ্চমার্ক করব। বেঞ্চমার্ক ধরে ধরো তুমি একটা ফিক্সড পয়েন্টে লেভেলিং ইনস্ট্রুমেন্টে সেট করলাম, ঠিক আছে। ফিক্সড পয়েন্টে লেভেলিং ইনস্ট্রুমেন্ট সেট করার পরে কন্ট্রোল ইন্টারভ্যাল ক্যালকুলেট করা, ধরো একটা কনস্ট্যান্ট কন্ট্রোল ইন্টারভ্যাল ধরলাম। প্রসিডিউর ফার্স্ট স্টেপ হচ্ছে বেঞ্চমার্কের সাথে একটা ফিক্সড পয়েন্টে, যে কোনো পয়েন্টে হতে পারে, এটা এই কর্নারে হতে পারে, তবে ইনস্ট্রুমেন্ট সেট করার আবার যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো ফলো করতে হবে যাতে লেভেল করা যায়, লেভেলিং ইনস্ট্রুমেন্টটা ভালোভাবে। একটা পয়েন্ট আমি ফিক্স করলাম, ধরো এখানে, তুমি যদি এখানে করো তাতেও অসুবিধা নেই, এখানে এখানে যে কোনো জায়গায় হতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে তোমার ইচ্ছা মতো ডিরেক্ট মেথডে কোনো রুলস নাই যে তুমি কোন দিকে ডেটা নিবা, তবে এমনভাবে ডেটাটা নিবা যাতে মিনিমাম 3টা পয়েন্ট থাকে। একটা কার্ভ যদি আমি বললাম যে যদি কার্ভ শেপ হয় তাহলে ড্র করতে গেলে মিনিমাম 3টা পয়েন্ট লাগবে, তাহলে 3টা ডিরেকশনে হতে পারে, এরকম 3টা ডিরেকশনে তুমি ডেটা নিতে পারো। কিভাবে? এইভাবে তুমি একটা লাইন ধরে নিলা কোনো একটা সারফেসের উপরে, আমি মিনিমাম 3টা দেখাচ্ছি, বেশি নিলে তোমার কন্ট্রোল লাইন ড্র করাটা সুন্দর হবে। এই বিভিন্ন পয়েন্টে ইন্টারভেল অনুযায়ী তুমি এইভাবে স্টাফ সেট করলা, তারপরে এখানে 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 তারপরে এই পয়েন্টে, তাহলে এর আরএল গুলো পেয়ে যাবে, রেসপেক্টিভ আরএল, ঠিক আছে। এই পয়েন্টের উপরে সেম, তারপরে এখানে এই পয়েন্টের উপরে সেম, এইভাবে। এখন দেখো সেম এলিভেশনের যে আরএল গুলো
সেগুলো সব ধরো এটা হচ্ছে 20 ফিটের, এটা 20 ফিট, এটা হচ্ছে 21 ফিট, এরকম হলো। তারপরে এটা 30, এটা 30, এটা 30, এইভাবে। তাহলে কিভাবে জয়েন করবা? এটা হচ্ছে ট্রু মেথড আর ডিরেক্ট মেথড, বুঝতে পারছো? এখন দেখো, যদি কখনো এরকম আরএল পাওয়া যায় যে 25, এই একটা পয়েন্ট, এখানে ধরো 24, হচ্ছে 23, ধরো 23 কে তুমি কানেক্ট করতে চাও, তাহলে কিভাবে করবা? এখান দিয়ে শুরু করলা, এভাবে যাচ্ছে 20 আর 24 এর মাঝখানে, তার মানে এখান থেকে এটা ইনক্রিমেন্ট এর কাছাকাছি ভ্যালু দিয়ে যাবে, তাই না? কার্ভটা কাছাকাছি দিয়ে যাবে না? তারপরে 23 এর লাইন ড্র করতেছি আমি, এখান থেকে আরেকটু নিচ দিয়ে যাবে, এভাবে যাবে। এখন 24টা কিভাবে যাবে? এইভাবে 23 এর থেকে বেশি, আর 25টা আরো বাইরে দিয়ে যাবে, বুঝতে পারতেছো? এখন এই যে ডিফারেন্সগুলা, এর বিভিন্ন প্রসিডিউর আছে, ইন্টারপোলেশন বলে। এই যে 23-25 এর লাইন যখন আমি পাবো, একটা পয়েন্ট যদি থাকে, তাহলে সেটা কিভাবে নিব? ধরো 25 এর একটা পয়েন্ট, কিন্তু কন্ট্রোল সারফেস তো থাকবে না? এর মধ্যে 25 অবশ্যই আছে, এই ইন্টারপোলেশন আছে। ইন্টারপোলেশনে আবার 3টা মেথড আছে। ধর ডিরেক্ট মেথডটা বোঝা গেছে, যে একটা ফিক্সড পয়েন্টের সাহায্যে তুমি মিনিমাম 3টা লাইন বরাবর আরএল ক্যালকুলেট করবা, আরএল ক্যালকুলেট করে সেইগুলোকে জয়েনিং করবা। জয়েন করার পরে যেটা বাদ হবে সেটা হচ্ছে কন্ট্রোল ম্যাপ। এখন এটা তো ফিল্ডে করা সম্ভব না, এটা ফিল্ডে করা সম্ভব। প্রথমে কি করবা তুমি? ধরো যে এরিয়াটা করতেছো তার একটা স্কেচ ড্র করে নিতে হবে ফিল্ড বুকে। এর কিন্তু প্র্যাকটিক্যাল সার্ভেইং আছে। এই গতকাল যেটা করাইছি, ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং এবং কন্ট্রোলিং, দুইটা আলাদা আলাদা প্র্যাকটিক্যাল সার্ভেইং আছে। ধরো কোনো একটা সার্ফেস তোমাকে দিয়ে দেওয়া আছে, তার একটা স্কেচ তোমাকে ড্র করে নিতে হবে, এবং সেই স্কেচের উপর কোন লাইন বরাবর তুমি আরএল নিচ্ছ সেটাও ড্র করে নিবে। তারপরে ধরো এই পয়েন্ট বরাবর আরএল তুমি একজন তো স্টার্ট কি করতে হবে, মুভ করা যাবে না, এই পজিশনে সেট করলা, সে আরএল এর ভ্যালু করবে, তুমি ফিল্ড বুকে নোট করে নিবে, এসে এটা ফাইনাল করে তোমার স্কেলিং অনুযায়ী স্কেচ করতে হবে পরে। এরপর দেখো ইনডিরেক্ট কন্ট্রোলিং স্কোয়ার আর গ্রিড মেথড। লাইনগুলো জয়েন করার প্রসিডিউর সেম। এটা আমি রাখতেছি না, এখানে দেখো যে কাজটা করতে হবে, টোটাল যে সারফেস থাকবে তাকে পার্টিকুলার স্কোয়ার এরিয়াতে ভাগ করতে হবে, যে সারফেস এরিয়ায় থাক, ঠিক আছে? সেটা হিল হতে পারে, পয়েন্ট হতে পারে, বা একটা রেগুলার সারফেস এরিয়া হতে পারে, ঠিক আছে? তো এই স্কোয়ারের যে আর্মগুলো, এগুলো কনস্ট্যান্ট থাকে। এই স্কোয়ার এরিয়াটুকু যত হবে, পাশেটা যত হবে, এই সবগুলাই ইকুয়াল ভ্যালু হবে, ঠিক আছে? তারপর কি নিলা তুমি? গ্রিডে ভাগ করলা। গ্রিডে ভাগ করার পরে এই স্কোয়ারের একটা পয়েন্ট থেকে আরএল গুলা ক্যালকুলেট করবে। আগে যে আরএল গুলা নিচ্ছ সেগুলো হচ্ছে ইন্টারভেল অনুযায়ী, এক্ষেত্রে ইন্টারভেল না, আগে গ্রিড ভাগ করে সেই গ্রিডের প্রত্যেকটা পয়েন্টে তুমি আরএল গুলা নিবে, বুঝতে পারলে? আগে ছিল ধরো এই ডাস্টারের উপরে আমি কন্ট্রোলিং করতেছি, তাহলে ধরো এটা হচ্ছে সারফেস এরিয়া, আমি প্রথমে বটমে নিলাম, তারপরে যেতে হবে ধরো 0.5 ইঞ্চি, এইখানে আমি স্টাফ সেট করলাম, তারপরে আরো 0.5 ইঞ্চি, এভাবে আরএল সেট করলাম, মানে স্টাফ সেট করে রিডিংগুলো নিলাম। কিন্তু যখন গ্রিড মেথডে যাবো, ধরো এটা হচ্ছে সারফেস এরিয়া, এই টোটাল এরিয়াটুকুকে আমি বিভিন্ন স্কোয়ারে ভাগ করব, ভাগ করে স্কোয়ারগুলোর যে কর্নার পয়েন্ট, সেই পয়েন্টে আমি স্টাফ সেট করবো। এইখানে একটা স্টাফ সেট হবে, তারপর এভাবে পারপেন্ডিকুলার বোর্ডের এখানে এখানে এই যে মাঝখানে পয়েন্টগুলোতে আরএল ক্যালকুলেট করা দরকার নেই, স্কোয়ার মেথডে ডিফারেন্স হচ্ছে
এখন আয়াতগুলো পেয়ে গেলে তুমি প্রথমে লেভেল বুকে নোট করে নিবা, নোট করে পরে সুন্দর করে আগে গ্রিড মেথডে এই স্কোয়ারগুলো স্কেলিং অনুযায়ী পরে ড্র করা ফাইনাল শিটে ড্র করে এখন কন্ট্রোল লাইন ড্র করতে হবে। এটাতে ড্র করা নেই, এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটাতে এরকম ভ্যালু দেওয়া থাকবে, দিয়ে বলা থাকবে যে ড্র দ্য কন্ট্রোল লাইন অফ দ্য সিলেক্টেড প্লট। এখন দেখো যে কিভাবে যে কোনো একটা পয়েন্ট থেকে তোমাকে শুরু করতে হবে, তবে সাধারণত লো ভ্যালু থেকে শুরু করা ভালো। আমি ধরো যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে ধরো এটা থেকে সিলেক্ট করলাম 94.65। এখন দেখো 94.65 আর কোথায় কোথায় আছে? কোথাও নাই। যদি না থাকে তাহলে ওইটার কাজ শেষ। এরপর দেখো 98.75, এটা হচ্ছে 98.75। দেখো একটা আছে, এটাতেও এখন দেখো এই মেথডে মনে রাখতে হবে ক্যারেক্টারিস্টিক্স গুলা। একটা কন্ট্রোল লাইন কখনোই আরেকটাকে ক্রস করবে না। তাহলে এটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট 98.75 আর এটা হচ্ছে 98.75। এখন এইভাবে যোগ করে দিলে এটা তো 98.60 হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। 98.75 কোথায় আছে? এই দুটোর মাঝখানে, এখান দিয়ে বাড়তেছে, তাই না? তার মানে এটার মধ্যে ডিফারেন্স কত? নিচের দিক হবে 96.75। ডিফারেন্সটা কত দেখো তো? 2.15। আর এই দুটোর মধ্যে হ্যাঁ এরকম কোন একটা পয়েন্ট, এই ইন্টারপোলেশনটা দেখাবো। এই যে এই লাইনটা পয়েন্ট আমি সিলেক্ট করতেছি, এই পয়েন্ট সিলেক্ট করার আবার কিছু প্রসিডিউর আছে, ঠিক আছে? তারপরে কি এই যে এইভাবে একটা কন্ট্রোল লাইন পেয়ে গেলাম। এইভাবে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট দেখাবো। 97.30 যদি নিতে চাই, এটা যদি নিতে চাই তাহলে কোথা দিয়ে শুরু হবে? অবশ্যই আছে 97.30। ধরো এখান থেকে শুরু করলাম, এইখানে কোনো একটা পয়েন্ট হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এইখানেও এদিক দিয়ে যাওয়া যাবে না, যেদিকে 97.30 এটাকে ক্রস করবে, কিন্তু একটা কন্ট্রোল লাইন কোনো ক্রস করতে পারে না। তাহলে দেখতে হবে অন্য কোথাও দিয়ে যাবে। এইভাবে তোমাকে কন্ট্রোল লাইন গুলো করা যাবে। বুঝতে পারতেছো? এই যে দেখো এইখানে 97.30 পাওয়া যাবে, আর এখানেও কোনো একটা পয়েন্টে পাওয়া যাবে। তাহলে প্রথমটা তো পাওয়া যাবে কোথায়? 94.65 না, ওইটা দেখো নাই। কিন্তু মনে রাখতে হবে তুমি এইখান দিয়ে শুরু করলা, এইখানে গিয়ে থুয়ে দিলা, এরকম হবে না। কন্ট্রোল লাইন যতক্ষণ ম্যাপ না শেষ হবে ততক্ষণ কিন্তু চলতে থাকবে, আর একটা আরেকটাকে ক্রস করবে। এটা তো ক্যারেক্টারিস্টিক্স, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কি? একটা আরেকটাকে ক্রস করবে না, আর মাঝখানে গিয়ে শেষ হয়ে যাবে না যতক্ষণ না প্লট করা শেষ হচ্ছে। এইখানে শুরু হলে কোনো এক জায়গাতে বের হয়ে যাবে। একটা বড় প্রবলেম থাকবে, 12 মার্কস থাকবে। খুবই সহজ, যদি একটু সময় দাও তাহলে আগে গ্রেডগুলো এঁকে নিয়ে। এখন আমরা যখন এক্সামে করব তখন কোনো ধরনের ক্যালকুলেশন দেখাবো না, শুধু ইন্টারপোলেশন করে দিলে হবে, মানে তোমার আন্দাজ অনুযায়ী কোন দিয়ে যেতে পারে। আচ্ছা মেথডগুলো পরে দেখাচ্ছি। আচ্ছা স্কোয়ার আর গ্রিড মেথড শেষ, এবার হচ্ছে ক্রস সেকশন মেথড। ক্রস সেকশন মেথড প্রত্যেকটা থেকেই কিন্তু কন্ট্রোল লাইন পাওয়া যাচ্ছে। এটাকে কিভাবে আঁকবো দেখো। প্রথমে এই ক্রস সেকশন মেথড দেখো, প্রথমে যে প্লট এরিয়া থাকবে, যার যার গ্রুপ আছে তুমি পাঠিয়ে আসো।
এই তুমি কয় ঘন্টা ঘুমাইছো বলো? 2 ঘন্টা। আমি 1 ঘন্টা ঘুমাইছি। তাহলে কয় ঘন্টা ঘুমাইছিস না? হ্যাঁ, ঘুমাইলে নাস্তা করে চা খেয়ে আসবা। দেখো ক্রস সেকশন মেথড, প্রথমে যে প্লট আমি সিলেক্ট করব একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে নেব যে কোনো ডিরেকশন, ঠিক আছে? ধরো এটা হচ্ছে যে পারপেন্ডিকুলার লাইন, একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করে নেব। এখন প্র্যাকটিক্যাল এরিয়াতে গিয়ে কিভাবে লাইন ড্র করব, তাই না? এটা তো কোশ্চেন কোনো ব্যাপার না। এই সাইডে যে পেগ করছিলাম না, পেগ এখানে একটা পেগ দিয়ে দাও আর এখানে একটা পেগ দিয়ে দড়িটা দিতে হবে। এই ইনস্ট্রুমেন্টগুলো সব আমরা সাপ্লাই দেব। তাহলে দুইটা পেগে যদি কানেকশন দিতে তাহলে তো পারপেন্ডিকুলার লাইন, ওর একটা লাইন টানলাম প্রথমে, তারপর ওর পারপেন্ডিকুলার লাইন টানবো। এগুলো সব ইকুয়াল ডিসটেন্সে হবে। এগুলো হচ্ছে কন্ট্রোল ইন্টারভেল, ঠিক আছে? এবার বিভিন্ন সেগমেন্টে ভাগ করলাম। সেগমেন্ট কোনো একটা কন্ট্রোল ম্যাপের জন্য মিনিমাম 3টা হতে হবে। এই ক্রস সেকশন মেথডে মিনিমাম 3টা হতে হবে। তা না হলে এইখানে যদি আমি একটা পয়েন্ট 3টা সেকশন কেন বলতেছি, এখানে একটা আর এখানে একটা, তাহলে পয়েন্ট মিনিমাম 3টা লাগবে যেটা আমি কার্ভ ড্র করতে চাই। তবে নাম্বার অফ কন্ট্রোল ইন্টারভেল এটা অনেক সময় আমরা বলে দিই, এই কন্ট্রোল ইন্টারভেল এত দিতে হবে যখন আমরা প্র্যাকটিক্যাল সার্ভে করি। আর প্রবলেমের জন্য ইন্টারভেল কম দিলে কোনো সমস্যা নেই। এখন দেখো এরকম যদি কোনো কিছু হয় তাহলে কন্ট্রোল ইন্টারভেল পেয়ে গেলাম। এইবার এই বরাবর বিভিন্ন ডেটাগুলো নিব, মানে RL গুলো ক্যালকুলেট করব। এরপরে এই ক্ষেত্রে আর কি হওয়ার সম্ভাবনা নেই, একটা ক্রস করার সম্ভাবনা, সেম এলিভেশনের যে পয়েন্টগুলো আরেকগুলো সেগুলোতে যুক্ত করব। মাঝখানের পয়েন্টগুলোতে কোনো ধরনের RL নেই। ধরো এখন বলা থাকে প্রবলেমে যে 10 পয়েন্ট ধরো বিভিন্ন ভ্যালুতে আছে, আগে গ্রিড মেথডে যাই, ধরো ওরকম যদি প্রবলেম থাকে এটা এটা দেওয়া থাকবে পরীক্ষায়। এখন বলে দিলাম যে কন্ট্রোল লাইন ড্র করো 96.75 RL, তারপরে 94.65 এর RL এর কন্ট্রোল লাইন, তারপরে 98.75 অথবা 100 RL এর যে পয়েন্টগুলো আছে সেই কন্ট্রোল লাইন ড্র করো। মানে কয়টা কন্ট্রোল লাইন হবে? এই প্রবলেম যদি মানে এরকম ম্যাপ দেওয়া থাকলো সাথে সাথে বলে দিলাম যে 4টা RL এর কন্ট্রোল লাইন ড্র করো, তাহলে 4টা কন্ট্রোল লাইন হবে। এখানে কিন্তু অনেক কন্ট্রোল লাইন আছে, এগুলো তুমি যখন প্র্যাকটিক্যাল করবে সবগুলো বের করতে হবে। প্রবলেমের জন্য একটা টেস্ট করলে বোঝা যাবে যে তুমি পারতে পারবে। এই ক্ষেত্রে তাই বিভিন্ন ভ্যালুর কথা বলা আছে, সেই ভ্যালু অনুযায়ী RL গুলো যোগ করা। এরপর আসি দেখো রেডিয়াল মেথড। এখন রেডিয়াল মেথড আর ট্রু মেথডের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটুকুই। রেডিয়াল মেথডে এই যে গ্রিডগুলো আমি নিচ্ছি, রেডিয়াল মেথড এবং ট্রু মেথডের ভিতরে ডিফারেন্স হচ্ছে এইটুকুই। এই যে গ্রিডগুলো আমি নিলাম, আগে গ্রিড নিয়েছিলাম দেখো একটা ফিক্সড পয়েন্ট রেখে আন্দাজে যে কোনো দিকে, ঠিক আছে? বলছিলাম মিনিমাম 3টা, আরো বেশি নিয়ে সমস্যা নেই। কিন্তু এই রেডিয়াল মেথডের ডিফারেন্স হচ্ছে এইগুলা প্রত্যেকটা একটা আরেকটার ইকুয়াল। তুমি এইখানে যদি একটা নাও তাহলে এই সাইডে আরেকটা নিতে হবে, বুঝতে পারছো? এই দিকে যদি একটা নাও, সেটা যদি মিনিমাম 3টা লাইন ড্র করতে চাই তাহলে ইকুয়াল করে নিতে হবে। ধরো একটা সার্কেল আমি চিন্তা করলাম, তাহলে তাকে ইকুয়াল 3 ভাগে ভাগ করতে হবে, বুঝতে পারছো? রেডিয়াল মেথডের ডিফারেন্স এইটুকু। এখন যে লাইনগুলো পাবো তার একটা কনস্ট্যান্ট ইন্টারভ্যাল নিয়ে, কন্ট্রোল ইন্টারভ্যাল নিয়ে তার RL গুলো আমি প্রথমে ক্যালকুলেট করবো, তারপরে সেগুলোকে যোগ করা। এখন দেখো এই যে বললাম মাঝখানের যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি না, এইগুলা কিভাবে ইন্টারপোলেশন করব? ইন্টারপোলেশনের ব্যাপারটা হচ্ছে যে
ধরো 100 RL যখন আমি নিচ্ছি, আমরা এই মেথড দিয়ে বোঝাই। ধরো 100 এর কোনো একটা পয়েন্ট, তাহলে এটা হবে এর কাছাকাছি কোনো একটা পয়েন্ট। এই পয়েন্টটা কিভাবে দেব? এই পয়েন্টটা ইন্টারপোলেশন করে ক্যালকুলেট করতে হয়। যদি আমি একজাক্ট ক্যালকুলেশনে যাই, এটাকে ইন্টারপোলেশন বলে। দেখো বাই এস্টিমেশন মেথড, ঠিক আছে? এস্টিমেশন মেথড হচ্ছে এইটা দ্বারাই বোঝায় এইখান থেকে এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? ধরো এখান থেকে এর ডিফারেন্স হচ্ছে 5, তার মানে তুমি বুঝতে পারবে যে কোনটা থেকে কোনটা কাছে। এস্টিমেশন মেথড হচ্ছে বুঝতে হবে যে মানে তোমার থাম্ব রুল অনুযায়ী তুমি বুঝতেছো যে কোনটা থেকে কোনটা কাছে, সেরকম একটা পয়েন্ট সিলেকশন করে দেওয়া। আমরা পরীক্ষা যখন প্রবলেম করব তখন এরকম পয়েন্ট সিলেক্ট করে দেবো এস্টিমেশন মেথড অনুযায়ী, ঠিক আছে? দেখো আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো এটা 100 RL, এটা 110, আমি বলে দিলাম 104 এর RL এর কন্ট্রোল লাইন ড্র করতে। আমি একটা পয়েন্ট সিলেকশনের কথা বলতে, তাহলে বাই এস্টিমেশন মেথড অনুযায়ী কিভাবে হবে? ধরো তুমি চিন্তা করলা আন্দাজ দিতে অবজেক্টটা এরকম হবে, তার কাছাকাছি। এটা হচ্ছে এস্টিমেশন মেথড, কোনো ক্যালকুলেশন নাই, ঠিক আছে? হ্যাঁ, অনুমান করে ধরা। এরপর হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড হচ্ছে একটার সাথে আরেকটা কানেকশন কিরকম, এই যে ডিফারেন্সগুলোকে প্রথমে ইকুয়ালি ভাগ করা। ধরো অবজেক্টকে একটা হিডেন লাইন দিয়ে দেওয়া বড়, তারপরে ছোট ছোট লাইন, এখন কিন্তু এক্সাক্ট পয়েন্ট তুমি পাবা, তাই না? 104 যদি বলে তাহলে এক্সাক্ট পয়েন্ট তুমি পাবা। যদি গ্রাফ হয়, ধরো 10 ডিফারেন্স তুমি 10 ভাগে ভাগ করলে অথবা 5 ভাগে ভাগ করতে পারো, তাহলে প্রতি এই ডিফারেন্সের ভ্যালু হবে কত? যদি 5 এইখান থেকে এই ডিফারেন্স যদি আমি যদি 5 ভাগে ভাগ করতাম, তাহলে প্রতি ঘরের ভ্যালু হতো 2। যেহেতু 10 ভাগে ভাগ করছি, প্রতি ঘরের ভ্যালু 1। তার মানে যদি 104 RL এর হয়, তাহলে 4 ঘর যাবে 1, এখান থেকে 1 দিলাম, 2, 3, 5 ভাগে ভাগ করা হবে। আরেকটা বিষয়, তার মানে এইখানে এই যে আমি তো হাতে আঁকতেছি, তাই যদি গ্রাফ পেপার তোমাকে সাপ্লাই দেওয়া হয়, তাহলে এক্সাক্ট ভ্যালু তুমি পাচ্ছ গ্রাফিক্যাল মেথড অনুযায়ী। আরেকটা আছে বাই অ্যারিথমেটিক ক্যালকুলেশন। দুইটা পয়েন্ট ধরে নিলাম, দুইটা পয়েন্ট। হুজুর সাহেব হাসাহাসি করতেছেন কেন? দেখো যদি দুইটা পয়েন্ট হয়, দুইটা পয়েন্টের RL ধরো একটা 5 আর একটা 11.5, একটা এক্সাম্পল হিসেবে ধরতেছি। 9 RL এর একটা পয়েন্ট আমাকে বের করতে হবে। এটাও এক্সাক্ট, মানে যদি আমি এর ইরোর ধরি, তাহলে গ্রাফিক্যাল মেথডের থেকে এটাও অ্যাকুরেট, এবং গ্রাফিক্যাল মেথড দুটো অ্যাকুরেট। কিন্তু এস্টিমেশন মেথডে ওটা কাছাকাছি ভ্যালু। তুমি যেহেতু আন্দাজ করে রাখতেছো, ওরকম এক্সাক্ট ভ্যালু পাবে না, কিন্তু এই দুটাতে এক্সাক্ট ভ্যালু পাবে। কীভাবে ইন্টারপোলেশন করবা, এটা বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে। ইন্টারপোলেশন কীভাবে করবা? দুইভাবে করা যাবে। এক হচ্ছে দুইটা ডিফারেন্স নিয়ে, এখন স্কেলে তুমি ড্র করতেছো, যেখানে তার স্কেল হচ্ছে এই, যেখানে আঁকা দেখো আমরা প্রথম থেকে করে, এই দুটার স্কেলিং হচ্ছে 1 ইঞ্চি। তুমি এটা কি তোমার ম্যাপে ড্র করার একটা লাইন, তার মধ্যে আমি 9 RL যেটা সেটা বের করব। ম্যাপে যখন ড্র করছো তখন এইখান থেকে এই লাইনটি হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে? এখন তুমি বের করতে পারো এইখান থেকে এই পয়েন্ট, অথবা এইখান থেকে এই পয়েন্ট, যে কোনো দুইভাবে বের করা যাবে, ঠিক আছে? মনে রাখো স্কেলিং যেটা
সেটা ইনটু যেটা থেকে ক্যালকুলেট করব, যেটা থেকে ক্যালকুলেট করতেছি এই ভ্যালুটা আমি এখান থেকে হিসাব করব। দেখো এই প্রসিডিউর আছে 0.615, তার মানে এখান থেকে 0.615 তুমি স্কেল 1 ইঞ্চি স্কেলে 0.615 ইঞ্চি গেলে এই পয়েন্টটা পাবা। এটা একটা হতে পারে। আবার যদি আমি এদিক থেকে করতে চাই সেই ক্ষেত্রে কিরকম হবে? নিচে ডিফারেন্স তো সবসময় সেম থাকতেছে, তাই না? দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট তো চেঞ্জ হচ্ছে না। নিচের ডিফারেন্স 11.5 মাইনাস 9, দেখো আজকে হচ্ছে 0.385, ক্যালকুলেশন করে দেখো 0.385 আসবে। তার মানে বি পয়েন্ট থেকে 0.385 ইঞ্চি আছে। বোঝা গেছে কিভাবে অ্যারিথমেটিক ক্যালকুলেশনটা করব আমি? ইন্টারপোলেশন এই দুটো এইভাবে যদি করি তাহলে এক্সাক্ট ভ্যালু আমি পাবো। হ্যাঁ, গ্রাফিক্যাল মেথডে তোমাকে গ্রাফ সাপ্লাই দেওয়া থাকবে, সেই গ্রাফে ড্র করতে হবে। যদি কোনো ধরনের সাপ্লাই বা কিছু না বলা থাকে তাহলে আমরা সবসময় এস্টিমেশন মেথডে করবো, কারণ ওই সময় থাকবে না তোমার হাতে। যদি উল্লেখ করা থাকে যে একটা মেথডে করো, সেটা করবো। আজকে পর্যন্ত আর কোনো যৌক্তিকতার সমস্যা কারো? পেন্সিল দিয়ে ড্র করবা, পেন্সিল দিয়ে গ্রিড টিট সবগুলা পেন্সিল দিয়ে ড্র করবা কন্ট্রোল লাইন ড্র করার জন্য, ঠিক আছে? যদি সমস্যা হয় তাহলে বুঝে দিয়ে আবার ড্র করবা। কয়টা বাজে? ওভার হয়ে গেছে তাই? আচ্ছা, কয়েকটা লাইন দেখে আমরা দেখো। হিটেড গোল্ড ইজ কল্ড অর্নামেন্ট, তারপর বিটেড কপার ইজ কল্ড, 1 মিনিট লাগবে, আর ওয়্যার, আর কম্প্রেসড কার্বন ইজ কল্ড ডায়মন্ড। আর এই তিনটার কম্বিনেশন হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? যারা এই তিনটাকে সহ্য করতে পারবে, এই জন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যে কোনো ফিল্ডে সাকসেস করে। যারা অ্যাডাপ্ট করতে পারবে যে কোনো ফিল্ডেই তারা দাঁড়ায় থাকবে, অন্য কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট।